হ্যাঁ বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমি ভারতের শিলাচর আসাম থেকে কবি বন্ধু শতদল আচার্যের অনুরোধে বন্ধু এ সোশিও লিটারেরি গ্রুপ থেকে লাইভে এসেছি। আজকে যে লাইভটা আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি, সেখানে আমি আমার নিজের কিছু কবিতা পড়ব, কিছু কথা বলবো, আর আমাদের বাংলা কবিতার মূল স্রোতধারার কিছু কবি যারা প্রয়াত হয়েছেন তাদের কয়েকজনের কবিতা পড়ব। আশা করি বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এই করোনাকালীন দুঃসময়ে কবিতা এবং পড়াশোনা এগুলো নিয়েই আছি, ভালো থাকার চেষ্টা করছি। এর মধ্যে অনেকেই এসেছেন, আমি দেখতে পাচ্ছি। আমার প্রিয় চন্দ্রিমাদি আছেন, শতদল আচার্য আছেন, প্রিয় কবি নাহিদ আশরাফিও আছেন, আমি দেখতে পাচ্ছি। অনেকেই আছেন, আমি হয়তো অনেকেটা দেখতে পাচ্ছি না কারা আছেন। আশা করি রোকে আপা আছেন, আমার শ্রদ্ধেয়। আমি আসলে প্রথমে যেটা বলতে চাই যে শতদল আচার্যর সাথে আমার আজ পর্যন্ত দেখা হয়নি। চন্দ্রিমাদি আমার আজ থেকে প্রায় আগে দেখা হয়েছে, এবং প্রথম দেখাতেই আমার চমৎকার একটা মানুষ মনে হয়েছে এবং ভীষণ ভালো লেগেছিল চন্দ্রিমাদিকে। চন্দ্রিমাদির মাধ্যমেই আসলে শতদল আচার্যের বা আসাম, ত্রিপুরা এদের কয়েকজনের সাথে আমার যোগাযোগটা স্থাপন হয়। আমি এজন্য দিদির কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে, থাকার পরেও আসাম, ত্রিপুরা আমাদের ঠিক অপোজিটে। আমি যেখানে বাস করি তার সেই বাংলাদেশের যে প্রান্তে আমি আছি, আসাম ত্রিপুরা ঠিক তার অপোজিটে এরকম একটা জায়গা। সেখানকার অনেকের সাথেই যোগাযোগটা হয়েছে চন্দ্রিমাদির মাধ্যমেই বলতে পারি। যাই হোক, আসলে কি নিয়ে শুরু করব আমি ঠিক জানি না। কবিতার কথা, কবিতা আমাকে যেভাবে বলেছিল যে কবিতা আসলে আমি কীভাবে এসেছি, সেটাও একটা কথা। যে আসলে একটা সময় আমি তো কবিতার মতন করে রাজনীতি করেছি, স্লোগান দিয়েছি। কবিতা তখন আমার লেখা হতো না। কবিতার বয়সও আমার খুব বেশি দিন নয়, 22-24 বছর হবে আর কি। এটাই হচ্ছিল আমার কবিতার জীবন। তখন লিখতাম, লিখতে লিখতে কবিতার প্রতি প্রেম হয়, প্রেম থেকে কবিতার প্রতি আরাধনা হয়। এখন সেই আরাধনার ফলস্বরূপ যা কিছু আসে তাই আমি লিখি। এটাই হচ্ছিল আমার কবিতার মূল জায়গাটা। কবিতা লেখার ক্ষেত্রে আমি আমার নিজের অবস্থানটা এরকম, আমি যা ভাবি, যা চিন্তা করি, যা লালন করি, সেসবই আমি লিখি। আমি এক্ষেত্রে আমি আমার জীবনের মতন আমি সৎ থাকতে চাই সারা জীবন। কবিতার ক্ষেত্রে সেই সততার জায়গাটায় আমি নিজেকে রাখতে চাই। দীর্ঘ
সময়ই বলা যায়, প্রায় ২ যুগ ধরে কবিতা লিখছি। সেক্ষেত্রে অনেক বন্ধু হয়েছে, অনেক কবিদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা অনেক যাদের লিখার আ পড়ে যাদের লিখা পড়ে বা আমার সংযোগ ঘটায় আমি ঋদ্ধ হয়েছি। এ কারণে আমি অনেক, অনেক, অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। অনেক মানুষের ভালোবাসায় আমি ধন্য। আ আর এই কবিতা না লিখলে বোধহয় কবিতার জগতে আমি যদি না থাকতাম তাহলে হয়তো এই সমস্ত গুণী মানুষদের সাথে আমার দেখা হতো না, সাক্ষাৎ হতো না, জানতাম না তাদেরকে। উম তাদেরকে তাদের গভীরতাটুকুও বুঝতাম না। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতাম। অবশ্যই এই কবিতার জগতে এসে অসাধারণ কিছু মানুষের সাথে মিশে আমি ঋদ্ধ হয়েছি। আমি নিজেকে বলছি না আমি অসাধারণ, আমি এখনও সাধারণই। তারপরও এই কবিতার জগৎটাই আমাকে সেই অসাধারণ মানুষদের সান্নিধ্য এনে দিয়েছে। আর আমি মনে করি যে বাংলা কবিতায় উম, যদি আমি চর্চা করি, আমাকে অবশ্যই সর্বপ্রথম যে মানুষটাকে ঋষি হিসাবে বা ঈশ্বর হিসাবে, কবিতার ঈশ্বর হিসাবে দেখতে হবে, তিনি রবীন্দ্রনাথ। আমি আজকের এই লাইভটি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়েই শুরু করতে চাই। তাহলে বোধহয় কবিতার পড়ার যে আকুলতা বা যাই বলেন সেটা পূর্ণ হবে বোধহয়। রবীন্দ্রনাথকে দিয়েই আমি শুরু করছি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে। রবীন্দ্রনাথের কবিতা মানসী। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ, কত না। সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পাভার। চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ। তোমারে দুর্লভ করি করেছে গোপন। পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। এই ছিল কবিগুরুর প্রতি শ্রদ্ধা। এটা খুবই পরিচিত একটা কবিতা। আমি আবৃত্তি শিল্পী নয়, আবৃত্তির মতন করে পড়লাম না, আমি আমার মতন করে পড়লাম। রবীন্দ্রনাথের পরে আরেকজনকে আমাকে স্মরণ করতেই হয়। আধুনিক কবিতায় যিনি সকলকে মোহিত করেছেন, যাকে বলা যায় আধুনিক কবিতার বরপুত্র বা বলা যায় আধুনিক কবিতার জনক, তিনি এই বাংলার সন্তান, বাংলার কবি জীবনানন্দ দাশ। আমি জানি না শোনা যাচ্ছে কি না, আমি ঠিক বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কি না। তো ঠিক কেউ রেসপন্স করলে বুঝতে পারতাম যে আসলে শোনা যাচ্ছে কি না। আমি এখন যে কবিতাটি পড়ব, কবি জীবনানন্দ দাশের সুচেতনা। খুব বিখ্যাত এই কবিতাটি, আমার খুব প্রিয় কবিতা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে
সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময়। আমাদের বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদের প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। সেই কতদিন আগের কবিতা যেন আজকে এসে একদম সেই চিত্ররূপটা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। মানুষের এই বোধোদয় যদি হয়, আজকের এই মহাসংকটকালীন সময় যে পার হচ্ছি আমরা, এই সময়টা পেরিয়ে গিয়ে মানুষ যদি তার লোভ, লালসা, হিংসা, বর্ণ, ধর্ম সব কিছুকে ঊর্ধ্বে উঠে মানবিক মানুষ হতে পারে, তাহলেই জীবনানন্দ দাশের এই কবিতা সার্থক হবে। সার্থক হবে পৃথিবীর মানবিক এবং মানবিকতা, মানবিক মূল্যবোধ এবং মানবিকতা। একজন কবি হিসাবে আমি বলবো যে মানব ধর্মের চেয়ে আর কোনো বড় ধর্ম নেই। এটা বোধহয় সমস্ত প্রচলিত ধর্মেরও কথা। সেটাকে আমরা গ্রহণ করতে পারিনি। আমরা ধর্মকে নিজের স্বার্থে, নিজের রাজনীতিতে, নিজের ক্ষমতায়, নিজের লোভে, নিজের হিংসায় ব্যবহার করে ধর্মকে অনেক ক্ষেত্রেই আমরা হিংস্র একটা বিষয়ে পরিণত করেছি। কিন্তু ধর্মের মূল কথাই ছিল মানব ধর্ম। আজকে ডিস্টার্ব দিচ্ছে খুব। আসলে কবিতার কথা আমি কী বলবো, এখানে যারা শুনছেন সবাই কবি, যার যার নিজস্ব বিষয় আছে, নিজস্ব চিন্তা এবং চেতনার থেকে কবিতা লিখে থাকেন। সেই ক্ষেত্রে আসলে আমি আসলে কবিতার শিক্ষকও নই। আমি যা ভাবি সেভাবেই, যেভাবে আমার কবিতা আসে, আমি যেটা চিন্তা করি, যেটা লালন করি, সেভাবেই আসলে বিষয়গুলো করি। আর কবিতার জন্য মূলত এই শ্যামল বাংলায়
প্রত্যেকেরই কাব্য ভাবটা আসে প্রকৃতিগতভাবেই। সেটা আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথকেও দেখতে পাই আমরা যখন তিনি এই পূর্ব বাংলায় দীর্ঘকাল তিনি বাস করেছেন এবং তার কবিতার লেখায় যে এই শ্যামল বাংলার প্রভাব লক্ষ্য করা যায়, এটা কিন্তু আমাদের বড় প্রাপ্তি। তিনি এই শ্যামল বাংলাকে তার লেখনীর মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তার উপন্যাসে বিভিন্ন মাধ্যমে তিনি কিন্তু এই পূর্ব বাংলার শ্যামল প্রকৃতিকে তুলে ধরেছেন নিপুণ হাতে। নিপুণ হাতে তিনি তুলে ধরেছিলেন। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমরা সেই দেশের নাগরিক, সেই দেশের সন্তান, এবং আরও সৌভাগ্যের বিষয় এই দেশটি আমরা একটি সফল গণযুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি গর্ব করি এবং আমাদের কবিতায় একটা বড় উপাদান, যেমন প্রকৃতি যেমন আমাদের কবিতায় বড় একটি উপাদান, তেমনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, এটাও আমাদের একটা কবিতার বড় উপাদান। আমাদের বাংলা কবিতার এই ঐশ্বর্য, এটাকে আমি ঐশ্বর্য বলি, এই ঐশ্বর্য অনেক জাতির মধ্যে নেই। অনেক সেই জাতির কবিদের মধ্যে এই সুন্দর স্নিগ্ধ শ্যামল রূপটা আসে না, যেটা আমাদের বাংলা কবিতায় আসে। এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের কবিরা অসাধারণ নৈপুণ্যে, শিল্পে সেই বাংলাকে ধারণ করছে, বাংলার প্রকৃতিকে ধারণ করেছে, প্রেমকে ধারণ করেছে। প্রেমটাও আমাদের সেই স্নিগ্ধ, নির্মল, পবিত্র। সেই প্রেমটাও আমরা আমাদের কবিতার মধ্যে তুলে ধরি। কবিতার মধ্যে তুলে ধরি আমাদের অহংকার, আমাদের স্বাধীনতা, আমাদের অহংকার, আমাদের সেই একুশের চেতনা, আমাদের সেই ভাষা আন্দোলন, এসবই আমাদের কবিতার উপাদান। এটা সব জাতির মধ্যে এতগুলো উপাদান নিয়ে কবিতা রচিত হয় না, যেটা আমাদের দেশের কবিরা পেয়েছেন বা অনুভব করেছেন। অনুভব তো আসলে প্রকৃতির থেকে অনুভবগুলো আসছে আর কি। আজকে এত নদী, এত জল, আমাদের সমুদ্রের ঢেউ, আমাদের ফুল পাখি, এই যে বিচিত্রতা, এই বিচিত্রতাগুলো আমাদের কবিতায় কি সুন্দরভাবে ফুটে আসে। এটা সত্যি একটা সৌভাগ্যের জাতি হিসাবে আমি মনে করি। কবিদের জন্য একটা সৌভাগ্য। এত বিচিত্র রূপ, এত বিচিত্র প্রকৃতি সব জাতির মধ্যে থাকে না। এত নির্মল, এত স্নিগ্ধ, এত নম্র, এত সুরভিত, এত সৌরভ, মানে আমাদের কবিতাতে আমরা পাই, যেটা এই প্রকৃতি আমাদেরকে দিয়েছে। সেই প্রকৃতির কাছে, সেই দেশের প্রতি আমার চির শ্রদ্ধা, চির কৃতজ্ঞতা। যাই হোক, এগুলোই মূলত আমার কবিতার মধ্যে বা আমাদের কবিতার মধ্যে পরিলক্ষিত হয়ে আসছে, এবং সেটা সারা জীবনই হয়ে আসবে, যুগ যুগ হয়ে আসবে, এটুকু। তার মধ্যে যিনি যত গভীরভাবে দেখতে পারেন, তিনি তত গভীরভাবে, তিনি তার তত বিস্তৃতভাবে, যত গভীরভাবে দেখতে পারেন তত বিস্তৃতভাবে তিনি উপস্থাপন করতে পারেন। হয়তো আমার সীমাবদ্ধতায় আমি সেটুকু পারি না, আরেকজন তার সীমাবদ্ধতাকে উতরে আরও বিস্তৃতভাবে দেখাতে পারছেন। যেটা দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ, যেটা দেখিয়েছিলেন জীবনানন্দ দাশ, যেটা নজরুল দেখিয়েছেন, যেটা দেখিয়েছেন আমাদের সুকান্ত দেখিয়েছেন, আমাদের শামসুর রহমান দেখিয়েছেন, আল মামুদ দেখিয়েছেন, রফিক আজাদরা দেখিয়েছেন, শক্তি চট্টোপাধ্যায়রা দেখিয়েছেন। অনেক অনেক এরকম নামই বলতে গেলে, বাংলার কবিদের নাম বলতে গেলেই কয়েকটা রাত পার হয়ে যাবে। এত কবি, এত সাহিত্যিক এই বাংলায় যত আছে,
পৃথিবীতে এত নাই, আমার ধারণা, এটা আমার ধারণার পর থেকে বলছি, আমি কোনো প্রমাণ থেকে বলতে পারবো না, এটা আমার কাছে মনে হয়। মনে করি যে কবিতা লেখার ক্ষেত্রে আমরা যেটা অনেক ক্ষেত্রেই এটা আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, অবশ্যই আমি বিদেশি সাহিত্য পড়ব, বিদেশি কবিতা পড়ব, বিদেশিদের কবিতা পড়ব। সেই কবিতার থেকে আমি কবিতার একটা ধরনটা আমি বুঝতে পারবো, কিন্তু আমি যা কিছু গ্রহণ করব সেটা আমি আমার দেশীয় চিন্তায়, দেশীয় প্রতিফলনে আমার ঘটতে হবে। সে কারণেই আমার নিজস্ব প্রকৃতিকে আমাকে চিনতে হবে, জানতে হবে, ভ্রমণ করতে হবে। এই ভ্রমণটা কবিতার বড় একটা আরেকটা সহায়ক বলা যায়, যে আমি আমার এই প্রকৃতিকে যত ভ্রমণ করতে পারবো, যত গভীর দৃষ্টি দিয়ে আমি দেখতে পারবো, আমার কবিতা তত সমৃদ্ধ হবে। আমার প্রেমকে আমি যত পবিত্রভাবে দেখতে পারবো, যত গভীরভাবে দেখতে পারবো, আমার কবিতায় প্রেমটা সেইভাবে আসবে। আসলে একজন লেখকের বৈশিষ্ট্য, লেখকের চরিত্র, লেখকের গুণাগুণগুলো কিন্তু তার লেখনীর মাধ্যমেই প্রকাশিত হয়। সেই ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, এটাও ঠিক যে অনেকেই যেটা চিন্তা করেন না, যেটা লালন করেন না, সেটা লিখছেন, ফরমায়েশি লেখা লিখছেন, অনেক ক্ষেত্রেই লিখছেন। আমি বলি না সেগুলোকে সাহিত্য, সেগুলোকে সাহিত্যকর্ম আমি বলি না। মানে কবি তো সত্য কথা বলবেন, সত্য কথা লিখবেন, তার দায় মিথ্যাকে উন্মোচন করে সত্যকে প্রতিষ্ঠা করা। সেই ক্ষেত্রে কবিকে নিজেকে আগে সৎ হতে হবে। সেই সততার জায়গায় কবিরা আছেনও, আমি মনে করি আছেনও। কিছু কিছু এটা থাকেই, সর্বকালেই কিছু অকবির আস্ফালন থাকে। সেটা নিয়ে আমাদের বোধহয় কথা বলার কোনো প্রয়োজনও নেই। তারা যুগে যুগে আমরা দেখেছি সে সমস্ত কবিরা টিকেও থাকেননি কেউ। যাই হোক, আরেকটি আমি আমার সেই মূলধারার কবি, অগ্রজ কবিদেরই কিছু কবিতা পড়ে আমি শেষ দিকে আমার নিজের কিছু কবিতা পড়ব। আমি এখন শ্রদ্ধেয় কবি আবুল হাসানের একটি ছোট্ট কবিতা পড়ব। আবুল হাসান অত্যন্ত শক্তিশালী কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তার স্বল্প আয়ু জীবনে তিনি যে সৃষ্টি করে গেছেন তা আমাদের জন্য প্রেরণার, আমাদের জন্য শিক্ষার, আমাদের জন্য শিক্ষণেরও বিষয়। তার চিন্তা শক্তি, তার ওই যে বললাম যে আমাদের প্রকৃতিকে তিনি যে কতভাবে দেখেছেন, কত গভীরভাবে দেখেছেন, কত নির্মলভাবে দেখেছেন, তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। আবুল হাসান এক প্রিয় কবির নাম। বাংলা কবিতার ইতিহাসে আবুল হাসান চিরজীবী হবেন, চিরজীবী থাকবেন, এটুকু আমরা জানি। মানে এটা আমার কথা না, এটা যারা কবিতা চর্চা করেন আবুল হাসান সম্পর্কে সেটা বলবেন অবশ্যই। কবিতার নাম বয়ঃসন্ধি, কবি আবুল হাসান। চিকন কঞ্চির মতো ছিপছিপে রোদের ভেতরে আসি, কে আমাকে নুইয়ে দেয় মা, আমার ভীষণ ভয় লাগে। পানা পুকুরের পাড়ে জলের আয়না আছে, মুখ ধুই, আমি কাকে নুইয়ে দিই মা, আমার ভীষণ ভয় লাগে। নাসারন্ধে নিমের ফুলের ঘ্রাণ, খয়েরি দুপুরে আমি আলোর আধারে কেন ভেসে যাই মা, আমার ভীষণ ভয় লাগে। আমার সুন্দর হাত গোতে ভালোই লাগে না, আমি ভয় পাই। আমার শরীরে এই অসহ বিসহ আলো বিচ্ছুরণ তেলেসমাতির খেল, আমার শরীরে এই সোনালি ত্বকের ছটা, বুক জোড়া উঁচু শিহরণ, কোথায় লুকাবো মা, ভয় লাগে, আমার ভীষণ ভয় লাগে।
কি অদ্ভুতভাবে তিনি একজন পুরুষ হয়ে একজন বয়ঃসন্ধিকালীন একটা কিশোরীর কথা নিজেকে সেইখানে নিয়ে যে সেই কিশোরীর রূপেই নিজেকে নিয়েছেন। কবি হচ্ছেন এইটাই, যে কবি কখনো কখনো নিজেকে বিলীন করে দেন প্রকৃতির মাঝে। তিনি যখন কবিতা লিখছেন, এই কবিতাটা লিখছেন, তখন আবুল হাসান কিন্তু কোনো পুরুষ কবি নন, কোনো পুরুষ নন, তিনি একজন বয়ঃসন্ধিপ্রাপ্ত একটি বালিকা বা কিশোরী। কি অদ্ভুতভাবে এটা দেখা যাচ্ছে। তিনি যখন তার প্রকৃতির কবিতা লিখছেন, তখন তিনি আর সেই আবুল হাসান থাকছেন না, তিনি ওই প্রকৃতির মাঝে উনি ডুবে যাচ্ছেন, ওই প্রকৃতিরই অংশ হয়ে যাচ্ছেন। এটাও সেই প্রকৃতির একটা অংশেরই কবিতা, এটা আবুল হাসানের কবিতা। এরপরে আমি 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 যাদের কবিতা পড়ছি তারা আমাদের প্রয়াত হয়েছেন যারা, তাদের কবিতাই পড়ছি। এছাড়াও যারা আছেন তাদের এগুলো পড়তে গেলে তো অনেক সময় লাগে, অনেকের কবিতা আমি পড়তে পারবো না। আমি আপাতত কয়েকটি কবিতা পড়েই, আসলে সময়ও খুব বেশি নেই। আমি আসলে আমার ক্যামেরাটাকে ল্যান্ডস্কেপ রাখার কারণে আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। আমি খুবই দুঃখিত, আমি যে কারো কে কী লিখছেন আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না। তো যারা দেখছেন, যারা লিখছেন, আমি পরবর্তীতে তাদের কমেন্টসের জবাবগুলো দেব। আমি আসলে ক্যামেরাটাকে এমনভাবে প্রথমে ধরেছিলাম, প্রথমে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তারপরে ধরার পরে এই ঘটনাটা ঘটলো। যাই হোক, যারা লিখছেন, দেখছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। আমি খুব ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত থাকলে। রফিক আজাদ বাংলা কবিতার আর এক সিংহপুরুষ। রফিক আজাদ সম্পর্কে আসলে বলার মতন যোগ্যতা আমার নাই, এই কবিদের সম্পর্কে বলার যোগ্যতা আমার নাই। রফিক আজাদও মূলধারার একজন কবি, যার অজস্র কবিতা বাংলা সাহিত্যে দীর্ঘকাল বেঁচে থাকবে। সেরকম একটি কবিতা, দুঃখ কষ্ট। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে, পাখি উড়ে গেলে তার নরম পালক কঠিন মাটিতে পড়ে থাকা ঠিক নয়, এই ভেবে কষ্ট পেয়েছিলে। তুমি চলে গেলে দূরে, নিঃস্ব রিক্ত পাখির পালক সম একা পড়ে থাকি। পরিত্যক্ত পালকের প্রতি মমতা বশত একদিন কোনো এক কালে তুমি কষ্ট পেয়েছিলে, নাকি খুব সাধারণভাবে বলেছিলে পাখির পালক খসে গেলে কষ্ট পাই? দুঃখ নয়, সাধারণ কষ্টের কথাই বলেছিলে। দুঃখ কষ্টের মধ্যে পার্থক্য অনেক। বহু রক্তক্ষরণের পর শব্দ দুটির যথার্থ বোঝা যায়। আমার তো অর্ধেক জীবন চলে গেল নেহাত মামুলি দুটি শব্দ আর তার মানে খুঁজে পেতে। মনে আজও খুব দুঃখ পাই। 15 বছর আগে তুমি খুব সাধারণ কষ্ট পেয়েছিলে। উচ্চারিত তোমার শব্দের বড় ভুল মানে করে আজও আমি দুঃখ, এই দুঃখজনক শব্দের সাথে ভাগ করে নেই রাতে আমার বালিশ। দুঃখ আর কষ্টের মধ্যে কবি পার্থক্য খুঁজতে খুঁজতেই তার অর্ধেক জীবন চলে গেছে। নেহাত মামুলি দুটি শব্দ আর তার মানে খুঁজে পেতে আমার তো অর্ধেক জীবন চলে গেল। কি অদ্ভুত কথা। আর শেষে লিখছেন, আজও আমি দুঃখ, এই দুঃখজনক শব্দের সাথে
ভাগ করে নেই রাতে আমার বালিশ। অসাধারণ তাদের এই কবিতার অভিব্যক্তিগুলো। আরেকজন কবি, বাংলা কবিতার আরেকজন কবির কবিতা না পড়লে আমার কাছে কেন যেন মনে হয় যে অপূর্ণতা থেকে গেল। কবি শহীদ কাদরী। আধুনিক কবিতায় যাদের নাম উচ্চারণ করতে হবে, শীর্ষভাগে যাদের নাম উচ্চারণ করতে হবে, তাদের মধ্যে কবি শহীদ কাদরী অন্যতম। তার বিখ্যাত কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙিয়ে কাঁটাতার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21গুলো মাথার ওপর গোঁ গোঁ করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকোলেট টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন। সীমান্তের ট্রেন্সগুলোয় পাহারা দেবে সারাটা বছর লাল নীল সোনালি মাছি। ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন। আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীত পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকর্ডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেল ফুল দিয়ে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা। কি অসাধারণ! হ্যাঁ, এবার আমি যার কবিতা পড়ব, যে কবিতাটা আমাকে ভীষণভাবে আন্দোলিত করে, সেই কবিতাটি আমার পরিচয়। কবি সৈয়দ শামসুল হক। এটা সত্যিই আমার পরিচয় যেন। এই কবিতাটা সম্পূর্ণটাই যেন আমার পরিচয়, আমার নিজের পরিচয়। এবং আমি মনে করি যে এটাই বাঙালির পরিচয়, বাঙালির গর্বের পরিচয়। কবিতাটির নাম আমার পরিচয়, কবি শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি
মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলা দিঘির মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদিন তুমি কোন প্রেরণায় এলে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আমি, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বিশ্বাস পায়ে উর্বর বলি। এই ছিল আমার ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীরভাবে উপলব্ধি করে আমার ইতিহাসটা তিনি লিখে গেছেন। এ কারণে কবির প্রতি আমার শ্রদ্ধা, যে এত চমৎকার করে আমার ইতিহাস, আমার পরিচয় তিনি তার কবিতার মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমি এখন যার কবিতা পড়ব, এক শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়। অসাধারণ শক্তিমান কবি, যার নামের সাথে কবিতার যে এত সাযুজ্য থাকতে পারে, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল পাওয়া। আমাদের বাংলা সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায়ের যে অবস্থান, সেটা একদম পাহাড় সম, সমুদ্রের গর্জনের মতো শক্তি চট্টোপাধ্যায়। আমি শক্তি চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার কবিতা এক অসুখে দুজন অন্ধ, এই কবিতাটি পড়ছি। আজ বাতাসের সঙ্গে উঠে সমুদ্র তোর আমিষ গন্ধ, দীর্ঘ দাঁতের করাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে, বালিতে আত কোমর বন্ধ এই আনন্দময় কবরে। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ, হাত দুখানি জড়ায় গলা, সাড়াশি সেই সোনার অধিক, উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর। আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়, আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। সঙ্গে আছেই রূপোর গুঁড়ো,
উড়ন্ত নুন হল্লা হাওয়ার মধ্যে কাছে সঙ্গে আছে হয়নি পাগল। এই বাতাসে পাল্লা আগল বন্ধ করে সঙ্গে আছে এক অসুখে দুজন অন্ধ। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ। অসাধারণ এই কবিতাটি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। আর আমাদের সময়ে ভীষণ জনপ্রিয় কবি, ভীষণ জনপ্রিয় কবি। আমি তো বলি যে আমার এই বাংলায় রবীন্দ্রনাথের পরে সবচেয়ে জনপ্রিয় মানুষটি সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনী, কী কবিতা, কী গল্প, কী একটা ঐশ্বর্য ভাণ্ডার। বিশেষ করে তার ইতিহাসধর্মী উপন্যাসগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তার কবিতা তো আছেই। তার কবিতার অন্যতম একটি চরিত্র নীরা। আমি সেরকম একটি কবিতা পড়ছি, হঠাৎ নীরার জন্য। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি। ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে দিক চিহ্নহীন। 52 তীর্থের মতো এক শরীর হাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নীরা, ওষুধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন, শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। ঘোরতর স্বপ্নের ভেতরে তুমি একা। 1 বছর ঘুমাবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়। বরং বিস্মৃতি ভালো। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি 1 বছর ঘুমাবো না, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ, আজ যাই বাড়িতে আসবেন। রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল, একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভেতরে। কেউ এই কথা বলছিল, আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং উটাং 4 হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। এই ছিল আমাদেরই। আরও আসলে অনেকের কবিতা পড়তে হতো, সময়ও নাই, প্রায় শেষ হয়ে গেছে। আমি আমার 2-1টা কবিতা পড়ি, শেষ করছি। শেষ করতে চাই নিজের কবিতা পড়ার কথা। শতদাল আমাকে বলেছিল নিজেরও কিছু কবিতা পড়তে, এবং অন্যের কবিতা পড়লেও পড়তে পারি। আমি জানি না কারা দেখছেন, সকলকেই আমার শুভেচ্ছা, শুভকামনা। আমি আমার যে কবিতাটা পড়ছি সে কবিতাটির নাম না কোনো সহজ কথা নয়। না আর কোনো সহজ কথা না, দীপ্যমান অহংকারের কথাও নয়, নয় বিবর্তনবাদের কথাও, কোনো স্মৃতির বেগবান অতীত নয়, নয় কোনো বীভৎস শোক ও কান্না। আমাদের মাঠগুলো সবুজ জমিন, কোল ঘেঁষে যার নদী, খাল, জলাশয়। আমাদের মাঠগুলো পিতার পৌরুষ কর্ষণে শস্যে শস্যে ভরিয়ে দেয় সেই পিতারা সুলতানের তুলিতে বীর্যবান অহংকার হয়ে ফুটে ওঠে।
আমাদের মাতারা নদী জলের মতো প্রাণ সঞ্চারী। আমাদের মাতারা বুকের উলানে রাখে খাদ্যের সম্ভার, প্রেরণার প্রেমময় আধার। সেই মাতারা কামরুলের তুলিতে কত না রূপকথার রঙিন ভাস্বর। এসবই জীবন্ত কিংবদন্তি। না, এসব কথা না, না, কোনো সহজ কথা না। আমাদের শব্দরা চর্যার নদীতে সাঁতার কেটে, আমাদের ইতিহাস রক্তের নদীতে সাঁতার কেটে বিক্ষুব্ধ ঢেউ পেরিয়ে কূলে এসে উড়িয়েছিল জয়ের নিশান। চর্যার ঢেউ ভেঙে ডিঙ্গিকে সম্বল করে এসেছেন কত কাপালিক আচার্য, হালধরা মাঝি, সরপা, লুইপা, কান্নুপা, ভুসুকোপা। পাল তুলেছিলেন পরম্পরায় হরপ্রসাদ, সুনীতি, শহীদুল্লাহ। না, এসব আর কোনো সহজ কথা না। আমাদের ইতিহাসের মাঝিরা কাপালিক ছিলেন। আমাদের মাঝিরা কাপালিক থেকে আচার্য হয়েছেন, আচার্য হয়ে মানুষ হয়েছেন, হয়েছেন ক্ষুদিরাম, সুভাষ, রফিক, জব্বার, শফিক, আসাদ। সেই মানব থেকে মহামানব হয়েছেন। হয়েছেন রবীন্দ্র, লালন, নজরুল, জীবনানন্দ, শেখ মুজিব। জয়নুলের তুলিতে আব্বাসের কণ্ঠে কিংবদন্তি হয়েছে আমাদের প্রেমের শিল্পাবাস ও মরমী সুর। না, এসব আর কোনো সহজ কথা না। তারপর আমরা বিবর্তিত হয়েছি, ঘন কালো আধারকে আলোকিত করেছি, সমস্ত সৃষ্টির রহস্যকে মুঠোবন্দি করেছি। সেও কোনো কথা না। আমাদের বহতা নদী শুকিয়ে মন্দাচর, মায়েদের উলান শূন্য, তাদের কৌমুদী মুখগুলো শতচিরে বিভক্ত আজ। আমাদের কুলীন পিতারা সূর্যের আগুনে পুড়ে সাষ্টাঙ্গ শুয়ে শস্যের জন্য করেছে হাহাকার। এসব সহজ কথা প্রতিপদের আধার থেকে ধেয়ে এসে অঙ্কুশ আঘাতে রক্তাক্ত করে যাচ্ছে নিয়ত। আমরা হারিয়েছি মরমী ও প্রেমের শিল্পাবাস। মানব মহামানব ছেড়ে কঠিন ও জটিল ভাষায় পোড়া জমিনে করেছি মিথ্যার বিষাক্ত আবাদ, গড়েছি আবাস। এখন সহজ করে নিঃশ্বাস নেই দীর্ঘশ্বাসের মতো। আমি এটা আরেকটা কবিতা পড়ছি, আমার নিজের কবিতা। দুরাচার জনান্তে অবতার ঘুমিয়ে থাকেন। আমি ঘাটে ঘাটে গৃহস্থের গল্প শুনি। ভাঙনের ক্ষয়রোধের নিঃশ্বাসগুলো চাপা পড়তে পারে না। যান্ত্রিক শোরগোলের মাঝেও জীবন এক অযান্ত্রিক বেদনার পারাপার খেয়া। আমি পথে ঘাটে কান্নার শব্দ শুনি। যন্ত্রণার কালাগলির আধার উপচে বেদনার ফোঁটা ফোঁটা রক্তের স্রাবের মতো ঝরে যাচ্ছে নিষ্ফলা জন্মের অসহায়ত্ব। আমি ভোরের বাতাসে রাতের প্রহেলিকা শুনি। ব্যঙ্গ বিদ্রূপ মোড়ানো প্রবৃত্তির নৈশব্দের আগুন পথের অভিশপ্ত ডাইনির অন্ধ চোখের বিভৎস মৃত্যুবাণের গল্প। আমি দিকে দিকে হাঙরের আনাগোনায় দেখি পারাপারের নৌকা ঘিরে ধারালো দাঁত। শুনি তার তলদেশের অদৃশ্য ফাটল থেকে উপচে আসা খন্নাস কপট জলের অট্টহাসির সব গল্প। আমি জন্ম ও মৃত্যুর পথ এবং মতে হামাগুড়ি দিতে দিতে শুনি দুরাচার জনান্ত ছেড়ে জনমের এক দীর্ঘ ঘুমে আমার অবতার ঘুমিয়ে গিয়েছেন পুরাণের পৃষ্ঠায়। এই ছিল আমার কবিতা। একটু অন্য ধরনের কবিতা পড়ি, একই ধরনের কবিতা না পড়ে। তুমি জেগে রবে জেগে রহো, কবিতার নাম তুমি জেগে রবে জেগে রহো। আমার অনন্যা হয়ে জেগে রহো, হয়ে জেগে রহো কারু কথার পিঠে। জেগে রহো সোমপুরের লাল রঙা ইটের ফাঁকে ফাঁকে।
পাহাড়পুর থেকে যে সিঁড়ি উঠেছিল, উঠে যায় সেইখানে কান পেতে শুনে নেব তোমার নিক্কণ পদচলার দুরন্ত শিহরণ। আদিনাথ বা রাংকুটের চূড়ায় কোনো শেষ ধাপি থাকে না কোনো কালে, থাকে শুধু জাগ্রত মনন। তারা উঠে যায়, শুধুই উঠে যায় আলোর পূর্ণ ধারায়। তুমি জেগে রহো মাতৃ আঁচলে মেলা সবুজ ঢেউয়ে। আমি চোখ মেলে দেখে নেব কত আলো জমিয়েছ পারের খেয়ায়, কত প্রেম ধরা দেয় চোখের ভাষায়। এখন উদ্গীরণ ভালোবাসার বর্ষাধারায়। তুমি জেগে রবে, জেগে রহো এ অফুরন্ত চোখের নেশায়। স্বভাবতই আমি কবিতা পড়তে গেলে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কবিতা না পড়লে অপূর্ণতা থেকে যায়। আমি বঙ্গবন্ধুকে নিয়ে শেষ কবিতাটি পড়ব, তার আগে আমি আরেকটি কবিতা আমি পড়ছি। আচ্ছা, একটা প্রেমের কবিতা পড়ি। কবিতার নাম সুন্দর পাপ। আমার সুন্দর পাপগুলো কখনোই হাঁপ ধরেনি তোমাকে দেখতে দেখতে। জলে নামি, ধেয়ে আসা জলের নহরে তুমি, আকাশেও উড়ি পাখির পাখায় তুমি। মৃত্যুকে ভাঙি কক্ষ রেখায়, সেখানেও তুমি, আর তোমাকেই দেখি, দেখে দেখে নিরন্তর পাপ করি। এই কুসুমিত পাপ, পল্লবিত পাপ, বাগানের ঈর্ষার গোলাপ হয় সুন্দর সাহসে। কখনো তোমার নির্জন উপস্থিতির ভাঁজ খুলে খুলে পাপ বাগানে সিক্ত পাপড়ির গালিচায় রামসীতার বাসর হয়। আর তোমার নির্মিলিত চোখে, চোখ থেকে ঈশ্বরের গাঢ় পূর্ণি রং নিয়ে পাপেদের ঘরের দেয়াল গড়ি। আমার সুন্দর পাপগুলি সেই পুণ্যের দেয়ালে বন্দি করে আবারও পাপের সেই সুন্দর সাহসে ঈশ্বরের ইচ্ছায় ইচ্ছায় পল্লবিত করি। ঈশ্বর, কেন এত সুন্দর পাপ দিলে? এই ছিল হতে চলল। আমি যেটা বলেছিলাম যে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা একটা কবিতা পড়ে আমি এই পর্বটা শেষ করব। এই কবিতাটি অনেকগুলো সংকলনেই এপার ওপার বাংলাতে গিয়েছে। অনেকে আবৃত্তি করেছেন এই কবিতাটা, অনেক আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন। আমার নিজের লেখা সব কবিতাই ভালো লাগে, তারপরেও কিছু কিছু কবিতার প্রতি বিশেষ দুর্বলতা থাকে, সেই রকম একটি কবিতা। কবিতাটির নাম ঊর্ধ্বাকাশের এক তর্জনী। এটি একটি কবিতার নাম। ঊর্ধ্বাকাশের এক তর্জনী, এটি একটি কবিতার নাম। বাংলা কবিতায় এক শ্রেষ্ঠ কবিতার নাম। কবি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কবিতার শুরু ছিল এ মায়ের দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে লেখা, শেষ ছিল সে মায়ের মুক্তির গানে স্বাধীনতার কথা। তার ঊর্ধ্ববাহুর উঁচানো তর্জনী যতবার আকাশের পানে উঠেছিল, ততবার এক একটি সোনার পংক্তি রচিত হয়েছিল বাংলা কবিতার পৃষ্ঠায়। যতবার তার সাহসের গ্রীবা জনতার দিকে ঘুরিয়েছিলেন, ততবার এক একটি শ্রেষ্ঠ প্রেমের পংক্তি রচিত হয়েছিল 7 কোটি প্রাণে। ঊর্ধ্বাকাশে বারবার ঠেলে দিয়ে সে তর্জনী তবে কি ঈশ্বরের সাথে যুক্ত করেছিলেন তিনি? ঈশ্বরের সব ইচ্ছেগুলো তারই তর্জনী হয়ে নেমে এসে রোপিত হয়েছিল এ পোড়া মাটিতে। এখন রক্ত উৎকীর্ণ, এখন রক্তধারার প্রবাহমানতা। 7.5 কোটি প্রাণে একই সাথে বেজেছিল স্বপ্নের সাহস বাণী। এখন বাঁশুরি সুর। এমন জোয়ার আগে দেখেনি কেউ, এমন জলের উচ্ছ্বাস আগে দেখেনি কেউ, এমন শোভিত বৃক্ষ
আগে দেখেনি কেউ, এমন মায়াময় বিকেল আগে দেখেনি কেউ, এমন শব্দবাণী আগে শোনেনি কেউ, এমন বিদ্রোহ আগুন জ্বলেনি কখনো, এমন সাম্য আগে ভাবেনি কখনো কেউ, এমন পিঞ্জর ভাঙা শক্তি আগে দেখেনি কখনো কেউ, এমন দীর্ঘ কবিতা আগে লিখেনি কেউ। এখন কবিতা লিখলে কবি তর্জনী তুলে, এখন শোষণ বঞ্চনা বুকে ধরে সংগ্রামী হলে, তোমার কণ্ঠগ্রীবায় যে শিল্প আঁকলে তুমি, দেখো তাবৎ আঁকিয়েরা কেমন থমকে গেল তুলি দাঁতে চেপে। কোন পাখি শুনিয়েছিল সুর, কোন নদী কুলুতান, কোথা থেকে এমন সুর বাজালে বাউল তুমি, শিল্পীরা থেমে গেল বাকহারা অবাক বিস্ময়ে। কি এমন জাদু ছিল তর্জনী ভাগে, ক্ষুধা ফুলে জরা ফুলে কেবলই বাসর ছেড়ে, কতজন কত মন প্রিয়তম প্রিয়তমা সব ভুলে, রোদ ঝড় বৃষ্টিতে বন আর বাদাড়ের সব রাত সব দিন এক করে শিখে নিল দেশপ্রেম সবারও আগে। এখন তর্জনী শক্তি বলো, তাবৎ কবিতা আর গানগুলো মিশে গেল তোমারই কবিতা মাঝে মহাকাব্য হয়ে। ওই তর্জনী তুলে হয়ে গেলে তুমি কবিদের কবি, শ্রেষ্ঠ কবি। বন্ধুরা, আমি শেষ করতে চাই। 1 ঘন্টা এই অনুষ্ঠানটি করলাম, কতটুকু ভালো লাগলো আপনাদের জানি না। আমার সময়টা কাটলো ভালো, কবিতার মধ্যে দিয়ে সময় কাটলো। এই জন্য আমি বন্ধু সোশিও লিটারারি গ্রুপ এবং তাদের সকল সদস্য যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। শতদল আচার্য যিনি আমাকে এই আমন্ত্রণটা জানিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত যারা দেখছেন, আমি দেখছি এখনও চন্দ্রিমাতি আছেন। চন্দ্রিমাতি, আমার প্রণাম জানবেন। অনেক ভালো লাগলো। আপনাদের এই লিটারেরি গ্রুপটা আরও শক্তিশালী হোক, এই প্রত্যাশা রাখছি, এই শুভকামনা জানাচ্ছি, এবং আরও অনেকেই এই গ্রুপের সাথে যুক্ত হয়ে এই সাহিত্যকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন। এই মহাসংকট, এই পৃথিবীর এই মহাসংকট অচিরে দূর হোক। বিজ্ঞান তার জয়যাত্রায় যুক্ত করুক এই প্রাণঘাতী মরণ জীবাণুর প্রতিষেধক। এইটা আমরা প্রত্যাশা করছি, খুব অচিরেই হয়তো আমরা পেয়ে যাব। সেই কামনা করে আগামী দিনগুলো আরও সুন্দর থাকুক, সেই প্রত্যাশা রেখে আমি আজকে এই লাইভটি শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।